নমস্কার, আমি সুভাষ। আমার ইউটিউব চ্যানেল এনিহয়ারে আপনাদের সকলকে স্বাগত। আজকে বেরিয়েছি হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির দেখব বলে। মন্দির তো দেখবই, কিন্তু দুপুরে খাবো কি? কাজেই মনে রাখবেন, আমি ম্যাক্সিমাম আপনাদের সেই সমস্ত মন্দিরের ভিডিওগুলোই দেব যেখানে দুপুরে ভোগ প্রসাদ খাওয়াবার ব্যবস্থা আছে। মানে রথ দেখা, কলা বেচা, অর্থাৎ মন্দির দর্শন আর প্রসাদ গ্রহণ দুটোই হবে। So let's go to the temple without wasting time and I will definitely show you the prasad menu. আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ব্যান্ডেলের আরো দুটো ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আগামী দিনে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। সঙ্গে থাকুন, শুরু করছি। আমি আর আমার মিসেস মনমন সকাল সকাল বেরিয়ে পড়েছি হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। গুগল ম্যাপে আমার বাড়ি থেকে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 68 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় পৌনে 2 ঘন্টা। আমি তো গুগল ম্যাপ দেখে বাইকে করে যাচ্ছি, কিন্তু যারা ট্রেনে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে অ্যান্ড ওয়ে টু কাম টু দিস টেম্পল ইজ হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরলে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই 10-15 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবেন বাঁশবেড়িয়া স্টেশন। মন্দির ওখান থেকে মাত্র 1.2 কিলোমিটার। অটো বা টোটোতে চড়ে আরো 10-15 টাকা খরচ করলেই মাত্র 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মন্দিরে। মন্দিরে প্রবেশ করার আগে কয়েকটা বিষয় বলে দিই। মন্দিরের বাইরে পার্কিং চার্জ দিলেই এখানে সাইকেল, মোটর বাইক সবই জমা রাখা হয়। মন্দিরের বাইরে এখানে সুলভ শৌচালয়ও আছে। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 1টা 30 এবং বিকাল 4টে থেকে সন্ধ্যা 6টা। ভোগের জন্য সকাল 9টার মধ্যে কুপন কেটে নিতে হয়। কুপন মূল্য জন প্রতি 50 টাকা। জুতো কত করে নেন? পেয়ার 2 টাকা। আচ্ছা। বাইক 10 আর সাইকেল 5 টাকা। এখানে বাইরে জুতো জোড়া খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। জুতো জমা রাখার জন্য প্রতি জোড়া 2 টাকা চার্জ পড়বে। আর 2 টাকা বাঁচাতে চাইলে গেটের বাইরে নিজের রিস্কে জুতো খুলে রাখতেই পারেন। ভাগ্য ভালো থাকলে মায়ের মন্দির থেকে বেরিয়ে আপনার জুতো অবশ্যই দেখতে পাবেন। আর হ্যাঁ, সবশেষে অবশ্যই দেখাবো মায়ের ভোগ প্রসাদে কি খেলাম। হংকংয়ের ডিসনিল্যান্ডের মতো দেখতে 5 তলা 70 ফুট উঁচু 13টি মিনার বা চূড়া বিশিষ্ট এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু করেছিলেন রাজা নৃসিংহদেব। মন্দিরের বাম দিকে রয়েছে টেরাকোটার কাজ সম্বলিত অনন্ত বাসুদেব মন্দির, আর তার বাম দিকে রয়েছে রাজা নৃসিংহদেবের মহল অর্থাৎ রাজবাড়ি। রাজা নৃসিংহদেবের শৈশব খুবই দারিদ্রতা ও সংকটের মধ্য দিয়ে কেটেছে। নৃসিংহদেবের জন্মের আগেই তাঁর পিতার জীবনাবসান হয়। এই সুযোগে নবাব আলীবর্দী খাঁ তাঁর সম্পত্তি কেড়ে নিয়ে নবাবের তোষামতকারী জমিদারদের ভাগ করে দেন। পরবর্তীতে কিশোর নৃসিংহদেব ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সম্পত্তি ফেরতের আবেদন জানালে ব্রিটিশদের সহায়তায় কিছু সম্পত্তি ফেরত পেয়েছিলেন মাত্র। শোনা যায় এরপর তিনি কাশীতে গিয়ে বেশ কয়েক বছর তন্ত্র সাধনা করেন। শোনা যায় সেখানে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মাতৃরূপে কালীমায়ের দিব্য দর্শন ও দিব্য আদেশ পান। এরপর উত্তরপ্রদেশের কাশীর কাছে চুনার নামে এক অঞ্চল থেকে পাথর ও কারিগর এবং রাজস্থান থেকে বিশেষ মিস্ত্রি এনে তিনি 1799 সালে এই মন্দির নির্মাণের সূচনা করেন। 1802 সালে যখন মন্দিরটির দ্বিতীয় তলাও সম্পূর্ণ হয়নি, ঠিক তখনই মৃত্যু হয় রাজা নৃসিংহদেবের। তাঁর প্রথম স্ত্রী অর্থাৎ বড় রানী তাঁর সাথে সহমরণে যাবার পর তাঁর দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ছোট রানী শঙ্করী দেবী 5 লক্ষ টাকা ব্যয়ে 1814 সালে সম্পূর্ণ করেছিলেন রাজা নৃসিংহদেবের স্বপ্নের এই মন্দির।
মায়ের স্বপ্নাদেশে বেনারসের গঙ্গা থেকে কুড়িয়ে পাওয়া নিম কাঠের গুঁড়ি দিয়ে নির্মাণ করা হয়েছে মায়ের মূর্তিটি। পঞ্চমন্ডির আসনের ওপর পদ্মাসনে অধিষ্ঠিতা নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খড়গ ও নরমুণ্ডধারিণী নিম কাঠের এই বিগ্রহটি প্রায় 225 বছরের পুরানো। প্রতি 12 বছর অন্তর মূর্তিটি রং করা হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন এই দেবী মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। পঞ্চমন্ডির আসনের ওপর সহস্রদল নীলপদ্ম, তার উপরে অষ্টদল কমলাসন, তার উপরে শায়িত মহাকাল, মহাকালের বুকে দ্বাদশ দল পদ্ম, তার উপরে দাঁড়িয়ে মা হংসেশ্বরী। দেবী মূর্তিটি নিমকাঠের হলেও মহাকাল মূর্তিটি পাথরের তৈরি। সারা বছর দেবী হংসেশ্বরী দক্ষিণা কালী রূপে পূজিতা হলেও বছরে একটা দিন দীপান্বিতা অমাবস্যার দিন দেবীকে জিহ্বা পরিয়ে বস্ত্রর বদলে ফুলমালায় সুসজ্জিতা করে এই এলোকেশী কালী মায়ের তান্ত্রিক মতে পুজো করা হয়। তন্ত্রমতে তৈরি এই 5 তলা মন্দিরের 5টি তলা মনুষ্যদেহের ইরা, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষুম্না ও চিত্রিণীর ইঙ্গিত বহনকারী। হংসের ঈশ্বরী অর্থাৎ হংসেশ্বরী। উপনিষদে হংস শব্দের অর্থ সূর্য বা জ্ঞান, অর্থাৎ যিনি আলোক স্বরূপা ও জ্ঞান স্বরূপা তিনিই হংসেশ্বরী। যেমন মা সরস্বতী, এই মন্দিরে মা সরস্বতীর ন্যায় আলোক ও জ্ঞান স্বরূপা শান্ত কালী মায়ের অবস্থান, তাই এটা হংসেশ্বরী কালী মন্দির নামেই বিখ্যাত। তবে মন্দিরের নামকরণ নিয়ে দ্বিমত আছে। অনেকের ধারণা গোবিন্দ দত্ত রায় ও হংসেশ্বরী দেবীর পুত্র নৃসিংহদেব তাঁর মায়ের নামেই এই মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন, তাই এই মন্দিরের নাম হংসেশ্বরী মন্দির। কেউ ইচ্ছে করলে সামান্য কিছু মূল্যর বিনিময়ে এখান থেকে কালীমায়ের ছবি ও মন্দির সংক্রান্ত বিভিন্ন বই সংগ্রহ করতেই পারেন। আগেকার বংশবাটি হলো আজকের বাঁশবেড়িয়া। প্রজাবৎসল হিসাবে খ্যাতি ছিল তখনকার রাজপরিবারের। বাঁশবেড়িয়ার দত্তরায় পরিবারের আদি নিবাস ছিল বর্ধমানের পাটুলি। এই পরিবারটি বরাবর মোগল সম্রাটদের বিশ্বাসভাজন হিসেবে কাজ করে এসেছে এবং ফলস্বরূপ এই রাজপরিবার সম্রাট আকবরের কাছ থেকে রায় ও তাঁর পুত্র জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি লাভ করেছিলেন। পাটুলির দত্তরায় পরিবারের আদি পুরুষ রাঘব দত্তরায় 1656 খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহানের কাছ থেকে তৎকালীন সাতগাঁও অর্থাৎ বর্তমানের সপ্তগ্রামের 21টি পরগনার জাগির লাভ করেছিলেন। এর কিছুকাল পরে এনার পুত্র রামেশ্বর দত্তরায় পাটুলির পিতৃপুরুষের ভিটা ছেড়ে স্থায়ীভাবে চলে আসেন বংশবাটি অর্থাৎ বাঁশবেড়িয়ায়। এনার বংশধরেরা একত্রিত হয়ে এখনো প্রতি বছর খুব ধুমধাম করে এখানে দুর্গাপূজা পালন করেন। 1679 খ্রিস্টাব্দে রামেশ্বর দত্তরায় এই অনন্ত বাসুদেব মন্দিরটি নির্মাণ করেছিলেন। প্রায় 345 বছরের পুরানো এই মন্দিরটির দেওয়াল রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য সম্বলিত টেরাকোটার কাজে সুসজ্জিত। এই অনন্ত বাসুদেব মন্দিরে নারায়ণের নিত্য পুজোর ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু সেখানে প্রবেশ সাধারণের জন্য নিষিদ্ধ। দূর থেকে ছবি তোলা যেতে পারে মাত্র। তার কারণ আমাদের মধ্যেই কিছু ননসেন্স মানুষ যেভাবে মন্দিরের দেওয়ালে হাত দিয়েছি, মন্দিরের পুরাতত্ত্ব ও সেই সমস্ত সম্পদকে যেভাবে খুঁটে খুঁটে নষ্ট করেছি, টেরাকোটার কাজের ওপর নিজের নাম ফলিয়ে যে অসভ্যতার পরিচয় দিয়েছি, তার ফলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের পক্ষ থেকে মন্দিরের দেওয়াল স্পর্শ করা তো বটেই, মন্দিরে প্রবেশও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যার দোষ সম্পূর্ণ আমাদের। পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগকে দোষ দিয়ে কি লাভ বলুন তো? আপনারা সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং এই সেন্স অর্থাৎ চেতনা রাখুন যে এগুলো ভারতের গৌরবময় ইতিহাস, ভারতের ঐতিহ্য। এখানে নিজের নাম ফলাবেন না, দয়া করে খুঁটে খুঁটে এগুলোকে নষ্ট করবেন না। আপাতত সঙ্গে চলুন, এনিভায়ারের ক্যামেরার চোখ দিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি এই অনন্ত বাসুদেব মন্দিরের অপরূপ টেরাকোটার কাজ। শোনা যায় নরেন্দ্রনাথ এখানে অনেকবার এসেছেন, এখানকার বাগানে বসে নিজের খেয়ালে গানও গেয়েছেন।
ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবও একবার এখানে এসেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে একবার এসেছিলেন এবং কবিগুরুর নির্দেশেই বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু মহাশয় এখানে এসেছিলেন এবং 1 মাস এখানে থেকে অনন্ত বাসুদেব মন্দিরের টেরাকোটার বেশ কিছু কাজেও হস্তক্ষেপ করেছিলেন। সঙ্গে শিক্ষার্থী হিসেবে এসেছিলেন ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও। এছাড়া রামকুমার চট্টোপাধ্যায়, শ্রীকুমার চট্টোপাধ্যায় ইত্যাদি স্বনামধন্য ভক্তি গীতিকারেরাও এখানে এসে গান গেয়ে গেছেন বহুবার। এই মন্দিরে ভোগ প্রসাদ আগে বসিয়ে খাওয়ানো হতো, কিন্তু এখন প্যাকেট করে হাতে ধরিয়ে দেওয়া হয়। আমি তো ভোগ প্রসাদ বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম। ওখানে সারি সারি বেঞ্চ পাতা আছে, আপনি চাইলে বসেও খেতে পারেন। ছবিতে প্যাকেট মাঝারি মানের মনে হলেও একজনের পক্ষে যথেষ্ট। আমার তো লেগে বেশি বলেই মনে হয়েছে। প্রসাদ মেনুতে কি খেলাম মুখে বলছি না, লিখে দিচ্ছি, দেখে নিন। আজকে এই পর্যন্তই। পরের দিন আবার অন্য কিছু সাথে আনবো, নতুন কিছু। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অল করা দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।